It's match number 22 of the Raj Bangla Bank BPL T20. Khulna Tigers locking horns with the local team Chittagong Kings. Khulna Tigers won the toss and opted to bowl first. Surprised? Yes, that is definitely a surprise. I mean, we talk about conditions where the spinners are difficult to grip the ball because of dew, but I've seen it's not that much wet out here in Chittagong. Look at the team from Chittagong Kings. Just one change, Arfat Sunny coming in. On the other side, Khulna Tigers, they also made a couple of changes in their side. Obviously, they lost 3 matches on trot otherwise. শেষটা রংপুর রাইডার্সের বিপক্ষে নামছে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে। হোম টিম চিটাগং কিংস উইল ফেস খুলনা টাইগার্স। প্রথম বল এক্সাম্পের বাইরে আবেদন হয়েছে, তবে আম্পায়ার দু হাত তুলে জানিয়ে দিলেন ইটস এ ওয়াইড। ওভারের দ্বিতীয় বল এবার লেগ স্ট্যাম্পের বাইরে, মাহিদুল অঙ্কনও মিস করেছেন। লেগ বাই হবে, আম্পায়ার জানাবেন। হ্যাঁ, লেগ বাইয়ের কলটাও চলে এসেছে। চিটাগং কিংসের প্রথম 4-এর মার, যদিও রানের খাতা এখনো খোলা হয়নি পারভেজ ইমনের। আরো একবার লেগ স্ট্যাম্পের ওপরে, এবারে প্যাডে লেগেছিল। আসল ভাই যেটা বলছিলেন যে একটু অবাক হয়েছেন, খুলনা টস জিতে ফিল্ডিং নিয়েছে এবং 178, 182, 184 এই ধরনের রানগুলো তারা করতে পারেনি সিলেটে। ওভার পিচ এবং পানিশড। উসমান খান সেই জায়গায় কোনো প্রকার বিলম্ব করেননি। ড্রাইভিং স্লটে বলটা দিয়েছিলেন হাসান মাহমুদ। এতক্ষণ লেন্থটাকে ভালোই ম্যানেজ করছিলেন, হার্ড লেন্থ থেকে বল হয় ভেতরে ঢুকাচ্ছিলেন অথবা বাইরে বের করছিলেন। তবে এ যাত্রায় একদম ড্রাইভিং স্লটে রুম পেয়েছেন উসমান এবং বাইসেক্টিং বিটুইন টু ফিল্ডার, যেটাকে বলা হয় পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে ডিপ কাভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি। উসমান খান তার উইকেটটা খুলনা খুব করেই চাইবে। শুরুর দিকেই তাকে যদি ফেরানো না যায় তিনি কতটা ডেঞ্জারাস। পরের বল আবারও তুলে মেরেছেন, আরো একটা 4। মিড উইকেট অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। শর্ট অফ দ্য লেগ ডেলিভারি খুব দ্রুতই পড়ে নিয়েছিলেন টুর্নামেন্টের 600 নম্বর 4-এর মার। একটু অবাক হয়েছে এই কারণে, কারণ স্কোয়ার অফ দ্য উইকেট লেগ সাইডে কোনো ফিল্ডার ছিলেন না। ইভেন সেটা ডিপ মিড উইকেট বা ডিপ স্কোয়ার লেগ, সেই দুটো পজিশনের কোনো পজিশনেই কোনো ফিল্ডার ছিলেন না। একটা ইনভাইটিং জোনে বল প্লেস করা হয়েছিল শর্ট অফ দ্য লেন্থের, কোনো প্রোটেকশন ছাড়া। ও নাইস ডেলিভারি, আউটের আবেদন। আম্পায়ার কি বলবেন? মাহিদুল অঙ্কন হি ইজ কনফিডেন্ট। মিরাজও নিয়ে নিয়েছেন, কনফিডেন্স দেখে মনে হচ্ছে আউটটা হয়তো হয়ে গেছে। দেখা যাক ডিআরএস কি বলে। মিরাজ জিজ্ঞেস করছিলেন যে ক্যাচটা কি তুমি ঠিকঠাক নিয়েছো কিনা, ড্রপ পড়েছে কিনা। প্রথম দেখায় মনে হচ্ছে না, ড্রপ পড়ার সম্ভাবনা নাই। ব্যাটে লেগেছে কিনা, দ্যাট উইল বি দ্য কি। ঠিক এই বলটার আগে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে একজন ফিল্ডারকে নেওয়া হয়েছিল এবং অনেকটা এক্সপেক্টেড ছিল যে কাট করাতে যাবেন কিনা। সেই জায়গায় খানিকটা রুম পেয়েছেন এবং আবু হায়দার রনি যে বলটা করেছেন, উসমান ইনিশিয়ালি চিন্তা করছিলেন অনসাইডে শট খেলবেন। পরবর্তী সময় বলের ডিরেকশনটা দেখে তিনি শটটাকে অনেকটা উইথড্র করতে যাচ্ছিলেন, কিন্তু ব্যাপারটা যেরকম হয়েছে যে উইথড্র করতে গেছেন আবার শট খেলতে গেছেন, দুটোর মাঝামাঝি কিছু একটা অবস্থা। অবশ্যই তৃতীয় আম্পায়ার খানিকটা সময় নিচ্ছেন, প্রযুক্তিগত কিছু সময় ক্ষেপণেরও ব্যাপার আছে। আবু হায়দার রনি আউটসাইড অফ স্টাম্প, সেক্ষেত্রে বলটা 4th স্টাম্প বা 5th স্টাম্প করিডোর দিয়ে বেরিয়ে গেছে। ক্যাচটা প্রপারলি নেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে বলটা ব্যাটে লেগেছে কিনা। ব্যাটে লেগেছে, কারণ যখনই আপনার ব্যাটে বল লাগবে ব্যাটসম্যানের মাথাটা দেখবেন যে অটোমেটিক পিছনে চলে যায়। আপনি যদি এই আউটটার ব্যাটে লাগার সাথে সাথে কিন্তু ব্যাটসম্যান ওসমানের চোখ কিন্তু কিপারের দিকে চলে গিয়েছেন যে বলটা কি ক্যারি করছেন কিনা। একমাত্র ব্যাটসম্যানই এই ধরনের হালকা নিকগুলো ব্যাটসম্যান বুঝতে পারে এবং তখন তাদের অটোমেটিক চোখ এবং মাথা পিছনের দিকে যায়। ক্লিন ক্যাচ, অসাধারণ ক্যাচ নিয়েছেন অঙ্কন। সামনে ছিল, চমৎকারভাবে হাতটা সামনের দিকে দিয়ে চমৎকারভাবে ক্যাচটা নিয়েছেন। ডিসিশনটা পেন্ডিং এবং শেষ মুহূর্তে ডিসিশন জানিয়ে দেওয়া হলো OUT আউট। উসমান খান তার উইকেটের পতন। আবু হায়দার রনি সেই জায়গায় হয়তোবা বলার চেষ্টা করছিলেন যে তোমার উইকেটটা কিন্তু আমি পেয়ে গেছি। উসমান ভালো একটা স্টার্ট পেয়েছিলেন, তবে শেষ মুহূর্তে আবু হায়দার রনির বুদ্ধিমত্তার কাছে পরাজিত হতে হয়েছে। 7 বল থেকে 10 করে ফেরত যাচ্ছেন। ঠিক এই বলটার আগে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার নেওয়া হয়েছিল,
এমন একটা জোনে যে জায়গাটা আসলে কাট করার খুব বেশি অপশন ছিল না, কারণ ব্যাটার খুব বেশি রুম পান নাই, স্কোয়ার ড্রাইভই করতে হতো, বাট শটটাকে লাস্ট মুহূর্তে উইথড্র করে ফেলছিলেন কিনা। 7 বল থেকে 10 রান করে ফেরত যাচ্ছেন, প্রথম উইকেটের পতন। গ্রাহাম ক্লার্ক ক্লাসি ব্যাটসম্যান, 4 ম্যাচে 139 রান, এবারে বিপিএল 154 তার স্ট্রাইক রেট। লেন্থের পরিবর্তন করেছেন, তবে মিড অফকে বিট করবেন গ্রাহাম ক্লার্ক। এই টুর্নামেন্টে ভি জোনে শট খেলার ক্ষেত্রে তার একটা স্পেশাল বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেটাই তিনি বজায় রাখলেন। মিড অফের ফিল্ডার সার্কেলের ভেতরে সেই ফিল্ডারটাকেই গ্যাপ গলাতে চেয়েছিলেন এবং মিস ফিল্ডিং, ফাম্বলিং, এটা অবশ্যই সেই ফিল্ডার চাইবেন না যে এই ধরনের ঘটনা ঘটুক, কারণ একটা রেগুলেশন ফিল্ডিং ছিল সেই জায়গাটায় হাসান মাহমুদের জন্য। গ্রাহাম ক্লার্ক সেই জায়গায় শুধুমাত্র আলতো করে মিড অফের দিকে বলতে বাড়িয়েছিলেন হয়তো একটা সিঙ্গেলের জন্য, তবে ফিল্ডারের সেই ফাম্বলিংটা 4টা বোনাস রান কিন্তু সেই জায়গায় চিটাগাং কিংসকে দিয়ে দিয়েছে। একেবারে আলতো ব্যাটে খেলছিলেন গ্রাহাম ক্লার্ক, স্পেন বের করে 1 রানের জন্য হয়তো ছুটতে চেয়েছিলেন। ব্যাড জাজমেন্ট ফ্রম হাসান মাহমুদ, এবং এটা অন্তত 3টে রান কস্ট করলো তার দলকে। 1 রান হয়তো দৌড়িয়ে নিতে পারতেন ক্লার্ক, এবং মিরাজ সে কারণে অ্যানিমেটেড হওয়াটাই স্বাভাবিক। কোনো কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে কিনা গ্রাহাম ক্লার্কের জন্য পারেনি, তবে ফিল্ডারের জন্য প্রবলেম ক্রিয়েট করেছে। মাহফুজ রাব্বি 3 জন ফিল্ডার মিলে ছুটছেন বলের পিছে, স্লাইডিং এ ফোটে বলটাকে বাঁচিয়েছেন। এই জায়গাটা 3টি বারের জন্য প্রান্ত পরিবর্তন ব্যাটারদের জন্য হয়তোবা কোনো রানই হতো না। ব্যাকফুটিকে যেভাবে পাঞ্চ করেছিলেন ফিল্ডারের কাছেই বলটা গেছে, কিন্তু সেই মিসফিল্ডিং এ পরবর্তী সময় 3-3টে রান ক্লার্ক পেয়ে গেছে। কোনো রান হতো না বলছিলেন, ব্যাটসম্যান রান্নার চেষ্টাও করেনি। যখন দেখা গেছে মিসফিল্ডিং হয়ে গেছে, তখন যে তারা 2 রানের জায়গায় 3 রান নিয়েছে, সেই ক্রেডিটটা অবশ্য দিতে হবে ক্লার্ক এবং পারভেজকে। একটু পেছনের দিকে গেছেন আগেই, শট অফ লেন্থের বল, পুল শট, হাওয়ায় ভাসছে, ডেপ মিড উইকেট অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে, ছক্কা। পারভেজ ইমনের ফেভারিট শট, মিড উইকেট, মিডনের উপর দিয়ে, এনিথিং ব্যাক অফ লেন্থ, এই বলটার জন্য সে আসলে ওয়েট করে থাকেন। আমরা ওয়েস্ট ইন্ডিজ T20 ম্যাচেও দেখেছি যে 2টা ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন, ঠিক সিমিলার শট, ব্যাক অফ লেন্থ, আউটসাইড দ্য অফ স্টাম্প, মিডনের উপর দিয়ে এই শটটি খেলতে খুবই পছন্দ করেন। আশা করবো অনেকটা প্রি মেডিটেটেড কিনা, কারণ যেহেতু ফিল্ড সেটআপে মিড অন মিড অফ ভেতরে। মিরাজের পরের বল এবারে কানেক্ট হয়েছে, ফিল্ডার কে আছেন ওই জায়গাটায়, কোনো লাভ হবে না। 6 ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে, বিগ 6 ফ্রম ইমনস ব্যাট। প্রথম দিকে স্ট্রাগল করলেও আস্তে আস্তে এই 2 শট কিন্তু তার আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেবে। 15 বলে 17তে পৌঁছেছে পারভেজ ইমন। একটু কুইক ডেলিভারি, একেবারে হাঁটু গেড়ে বসে, দারুণ এক্সটেনশন। এই জায়গাটায় আগে হয়তোবা টাইম বেশি পাবেন। বিউটিফুল শট গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে, সজোরে চালিয়েছিলেন, পাওয়ারফুল এক্সিকিউশন অফ হিজ শট। কাভার অঞ্চল বা ডিপ কাভার অঞ্চলে থাকা ফিল্ডারের নাগালের অনেক বাইরে দিয়ে, এবং যে বুলেট গতিতে তিনি বলটা মেরেছেন, নাগাল পেলেও মেহেদী মিরাজ ওভারের 2য় বল, ডাউন দ্য উইকেটে গ্রাহাম ক্লার্ক, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, 6। একেবারে চ্যালেঞ্জ ছিল না সেক্ষেত্রে গ্রাহাম ক্লার্কের জন্য। টস আপ ডেলিভারি, পায়ের ব্যবহারটা করেছেন, নিজের জোনে পেয়েছেন, আর্কে পেয়েছেন, রিচ করতে পেরেছেন বলটাকে, ভালো মতো একটা ব্যাট সুইং করেছেন, একদম বেসিক ক্রিকেট, একদম প্রপার ক্রিকেট। বলটা অনেক বেশি মাত্র এলিভেশন পেয়েছে, বেশ বড় শহর হেলদি একটা ছক্কা হয়েছে। ফ্রন্ট লেগটা যেভাবে ক্লিয়ার করেছেন লাস্ট মোমেন্টে, ইনিশিয়ালি বলকে চেজ করছিলেন, তবে শেষ মুহূর্তে ফ্রন্ট লেগটা ক্লিয়ার, ভালো এক্সিকিউশন। দেখেন ফুল ফেস অফ দ্য ব্যাট একদম সোজা মারার জন্যই ক্লার্কের একটা রানে আছেন, টাচে আছেন, শট, পুল শট, ভুল হয়নি, কাউ কর্নার অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে, 1 বাউন্সে 4। মেহেদী হাসান মিরাজের একটা বড় সড়ো পরীক্ষায় নিচ্ছেন এই মুহূর্তে, কঠিন পরীক্ষা গ্রাহাম ক্লার্ক। রানে আছেন, চাপে আছেন, দারুণ একটা শট, দারুণ একটা প্লেসমেন্ট, ইনসাইড এজ। আরো একবার ওই যে কথায় আছে, তুমি যদি ব্রেভ হও তুমি লাকি হবে, সেই জিনিসটাই হলো। যে ফাইনাল একটা ভেতরে ঢোকানো ছিল, ইনসাইড এজে বল চলে গিয়েছিল ওই সাইডটাতে। সালমান ইরশাদ যথেষ্ট চেষ্টা করেছেন, দীর্ঘদেহী ফাস্ট বোলার। গ্রাহাম ক্লার্ক সামনে বলতে পেয়েছিলেন, স্ল্যাশ করেছেন জোরের সঙ্গে, হাওয়ায় ভাসছে, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে, ছক্কা। হোয়াট আ শট, জাস্ট স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, জায়গায় দাঁড়িয়ে সোজা ব্যাটে লং অফ অঞ্চলের উপর দিয়ে 6।
জাস্ট পাওয়ারটা জেনারেট করেছেন, হাসানের পাওয়ারটা, গতিটা কাজে লাগিয়েছেন। দেখেন বলটা ছিল প্রায় 6-7 নম্বর স্টাম্পের বল, ঠিকই এক্সট্রা কাভারের উপর দিয়ে সে মারার চেষ্টা করেছেন। ক্লার্কের যে ভালো যে জিনিসটা আমার কাছে লাগছে যে পুরা টুর্নামেন্টে পুল করেছেন, ভুল করেননি, এলিভেশন পেয়েছে, ডিপ মিড উইকেট, ক্লিয়ার। বলটা অফ কাটার ছিল, 113 কিলোমিটারে পজিশনে ছিলেন, পারভেজ রিমনের ফেভারিট জোন। এবার কিন্তু এক্সট্রা কাভারের ওপর দিয়ে চালিয়েছেন, ফিল্ডার ছিল তো দেখেই মনে হয়েছে কতটা আয়েসে খেললেন, দারুণ একটা বাউন্ডারি ওই গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে। একই সঙ্গে 50 পেয়ে গেলেন। মোহাম্মদ মিথুনকে দেখতে পেলাম, তিনিও কিন্তু করতালি দিয়ে ব্যাটসম্যানকে উৎসাহিত করলেন। 28 বল থেকে 53, যে বাউন্ডারিতে ওখানে চিটাগং কিংস তাদেরও কিন্তু 100 হয়ে গেল। কত সহজ একটা শট, কোনো রিস্ক নেই, যদিও কাভারে ফিল্ডার ছিল। চমৎকার উইকেট টু ব্যাট। আজকে অভিষেক হয়েছে মাহফুজ রাব্বি, অভিষেকটা খুব একটা রাঙিয়ে তুলতে পারেনি বোধহয়। প্রথম বলেই খাটো লেন্থের ডেলিভারি, ওয়েলকাম টু দ্য বিপিএল। খাটো বলটাকে টেনে পুল করলেন গ্রাহাম ক্লার্ক, আরো একবার বাউন্ডারি সীমানা পরিষ্কারভাবে ক্লিয়ার করে নিয়েছেন। তৃতীয় 6-এর মার তার ব্যাটিং ইনিংসে। অন্য ধরনের একটা ডেলিভারি সিম করার চেষ্টা করেছিলেন, বলটা যেন ভেতরের দিকে ঢুকে, তবে লেন্থটা এতটাই খাটো। ব্যাকফুটে দারুণ সতেজ ব্যাটিং করছেন এই মুহূর্তে গ্রাহাম ক্লার্ক। ছক্কাটা হাঁকালেন প্রথম বলেই, বলটা মুছতে হচ্ছে, শিশিরের প্রভাব তো রয়েছে, তবে তার দুই পাশে দুই সিনিয়র ক্যাম্পেইনার এসে তাকে খানিকটা শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। টি-20 ক্যারিয়ারে 4টা উইকেট রয়েছে, এনসিএল টি-20তেও দেখেছি ভালো বল করেছেন একটা পর্যায়ে, ইকোনমিটাও বেশ ভালো। আবারও টেনেছেন, ছক্কাই হবে, আরো বড় 6, এবারে গ্যালারিতে গিয়ে পড়লো। পরপর দুটো 6, সামির কাদের চৌধুরী দারুণ উল্লসিত। 7 নম্বর ছক্কা আজকের এই ইনিংসের, এবং 361 নম্বর 6 এই টুর্নামেন্টের। মাহফুজুর রহমান রাব্বি একেবারে মনে হলো যে তাকে যেন বড় বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। এবং গ্রাহাম ক্লার্ক এই টুর্নামেন্টের সবচেয়ে কমপ্লিট ব্যাটসম্যান, এবং কমপ্লিট এবং ইনফর্ম ব্যাটসম্যান, যিনি কোন বলটা কিভাবে খেলতে হয় তার চেয়ে ভালো কেউ জানে না, কিভাবে রান অ্যাকুমুলেট করতে হয় তার চেয়ে কেউ ভালো জানে না। অসাধারণ একজন ব্যাটসম্যান। তার সামনে যখন মাহফুজুর রাব্বিকে ফেলা হলো, পরপর 2 বলে 2টি ছক্কা, ইনিংসে 4টি 6 মেরেছেন এখন পর্যন্ত ক্লার্ক, তার মধ্যে 2টি এই মাহফুজুর রাব্বির এগেনস্টে। তালহা জুবায়েরকে আমরা দেখতে পাচ্ছি, খুলনা টাইগার্সের কোচ, নিশ্চিতভাবে খুবই চিন্তিত একজন মানুষ যে রাব্বির ওভারটা কিভাবে শেষ হয়। আবার কি মারবেন, মেরেছেন, টেনেছেন, বল যাচ্ছে ক্লিয়ার, এবং ওখানে ওয়াইড লং অন ছিল, তিনি দাঁড়িয়ে শুধু সীমানার উপরে দেখলেন হ্যাট্রিক সিক্স এগেইনস্ট মাহফুজুর রাব্বি, এবং সেটা এলো ক্লার্কের ব্যাট থেকে। ক্লার্কের স্ট্রাইক রেট এই মুহূর্তে 225। এবার কিন্তু লেন্থটা অনেক পায়ের কাছাকাছি দিয়েছিলেন, খুব বেশি রুম কিন্তু ক্লার্ক পাননি, তারপরেও এত সুন্দর পায়ের ব্যবহারটা তিনি করলেন, দেখার মতো। বিশেষ করে শেষ মুহূর্তে বডি ব্যালেন্সটা, ফ্রন্ট লেগটা এত সুন্দরভাবে প্লেস করলেন, তারপরে কিন্তু রুমটা করে নিলেন, তারপরে শটটা খেললেন, অসাধারণ। শেষ বলটা এবার হাঁকিয়েছেন পারভেজ ইমন, এলিভেশন পেয়েছেন, ডিস্টেন্সও পাবেন আশা করি, এবং বিশাল 6 লং অনের উপর দিয়ে এই ওভারের 4 নম্বর 6। তিনি দাঁড়িয়ে আর দেখবেন কেন, গ্রাহাম ক্লার্ক মারছেন, তিনি আর অপেক্ষা করবেন কেন, তিনিও মেরে দিলেন আরেকটা 6। একেবারে কিন্তু 27 রানের একটা ওভার উপহার দিলেন ওখানে মাহফুজুর রাব্বি। এবং নিশ্চিতভাবে এই বোলারকে এত বড় জুটি হওয়ার পরে এই দুইজন বাঘের মুখে একদম একটা শিশুকে ছেড়ে দেওয়ার মতো একটা কাজ করে ফেললেন ওখানে মেহেদী মিরাজ। বোলিং এ পরিবর্তন, স্লোয়ার বল, এবারে বল হাওয়ায় ভাসছে, ফিল্ডার আছেন, তবে তার মাথার উপর দিয়ে বল চলে গেছে সীমানার ওপারে। ক্লার্কের ব্যাটে আরো একটা 6, ষষ্ঠ 6-এর মার। চিটাগং কিংস ডাগ আউটে উল্লাস, মালিক পক্ষের উল্লাস, সমর্থকদের উল্লাস, এবং এই মুহূর্তে যে মেজাজে রয়েছেন এই দুই ব্যাটার, প্রত্যেকটা বলকেই বোধহয় বাউন্ডারি ছাড়া তারা করতে চান। 2 ওভারের টানা এত দারুণ মোমেন্টাম তারা বিল্ড করেছে। স্লোয়ার শট দেওয়ার চেষ্টা করেছেন, একেবারে মাঝ ব্লেডে লেগেছে তাও নয়, তারপরও ডিস্টেন্স কভার করে গেছে গ্রাহাম ক্লার্ক। পরবর্তী স্টেপটা কি নেবেন, আবারও চালিয়েছেন, টাইমিংটা যথেষ্ট ভালো হয়েছে, ফিল্ডার আছেন সেখানে, কয়েক গজ দূরত্বে দৌড়ে গেছেন, তার আগেই বল চলে গেল 1 বাউন্সের সীমানার বাইরে। মাই গুডনেস, এই টুর্নামেন্টের সবচেয়ে দ্রুত গতির সেঞ্চুরি হলেও কিন্তু অবাক হব না, 37 বলে 86-তে পৌঁছে গেছেন
লিটন দাস করেছিলেন 144 বল থেকে, চেষ্টা করেছিলেন ইয়র্কার দেওয়ার, একটুর জন্য মিস করেছেন। তবে দেখুন কম্পোজারটা দেখুন, জোরে মারার চেষ্টাই করেননি, বলের গতি ব্যবহার করলেন শুধুমাত্র। ক্লাস ব্যাটিং। আবার একটা নতুন রেকর্ড তৈরি করবে, এবারে চালিয়েছেন, বল যাচ্ছে হাওয়ায়, ফিল্ডারের হাতে। শেষ পর্যন্ত ডিস্টেন্সটা কভার করতে পারলেন না, যতটুকু উচ্চতায় বলটা গিয়েছিল ততটুকু দূরত্ব পায়নি। আফিফ হোসেন ধ্রুব লং অনে ক্যাচটা ধরলেন এবং 128 রানের পার্টনারশিপ 63 বল থেকে, সেই পার্টনারশিপটা ভাঙলেন শেষ পর্যন্ত মোহাম্মদ নওয়াজ। বলছিলাম স্পিনাররা বেশ খরুচে হচ্ছেন, তবে শেষ পর্যন্ত এক স্পিনারেই আটকে গেল পার্টনারশিপটা। পারভেজ ইমন তারপরও ফিরবেন, মাথা উঁচু করেই ফিরবেন। 39 করেছেন 29 বল থেকে 134 স্ট্রাইক রেটে। মোহাম্মদ নওয়াজ অবশ্যই খুশি হবেন। দ্বিতীয় উইকেটের পতন চিটাগং কিংসের। ইমন ফিরছেন 39-এ। এবং আফিফ অবিশ্বাসীর মতো ক্যাচটা নেওয়ার পর বাউন্ডারি লাইনের দিকে তাকাচ্ছিলেন, যেহেতু নতুন ব্যাটসম্যান শামীম পাটোয়ারি। আর 34 ইনিংস থেকে 639 রান, 138 স্ট্রাইক রেট। চমৎকার চমৎকার প্লেসমেন্ট, দেখার মতো। শটে কিন্তু পাওয়ারও ছিল, জেনারেট করেছেন 4টি রান। কি সুন্দর সাফল করে জায়গা করে নিচ্ছেন, নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন, তারপরে বলের মেরিট অনুযায়ী কিন্তু তিনি খেলছেন। দেখার মতো একটা শট। স্টাম্পের মধ্যে ছিল, স্টাম্পের মধ্যে থাকলে কিভাবে শট খেলতে হয় সেটাও কিন্তু দেখার মতো। ফুল লেন্থ ডেলিভারি, একেবারে ঠিক সময় ব্যাটটা নামিয়ে এনেছেন। এক্সট্রা কাভার ছিল না, সেটা দেখেই। কিন্তু ক্লার্ককে কি থামানো যাবে? থামানো গেল না। পয়েন্ট কাভারের মাঝখানে ঢেলে দিয়ে একটি রান, এবং সেই রানটি ক্লার্ককে এনে দিল মহাকাঙ্ক্ষিত সেঞ্চুরি। 48 বলে 100। গ্রাহাম ক্লার্ক দারুণ সেন্সিবল ব্যাটিং করে চলেছেন এই বিপিএল এ, এবং সেরা পুরস্কারটা আজকেই পেলেন তিনি। বিপিএল ক্যারিয়ারে একটা 50 রয়েছে, আজকে একটা 100 হলো, এবং ম্যাচের পর ম্যাচ তিনি এভাবে দর্শকদের আনন্দে উদ্ভাসিত করুন, কোয়ালিটি ক্রিকেট উপহার দিন, এটাই প্রত্যাশা। 165 2 উইকেটে সবাই কিন্তু দাঁড়িয়ে অভিবাদন জানালো গ্রাহাম ক্লার্ককে। ব্যাটিং আমরা দেখার অপেক্ষা রয়েছে, এবং ক্লার্ক যেটা করার কথা ছিল সেটা করার চেষ্টাও করেছিলেন, যে লঙ্ঘনের উপর দিয়ে 6 মারার চেষ্টা। বাট বলারকেও ক্রেডিট দিতে হবে, একটা শর্ট অফ লেন্থের একটু স্লোয়ার কাটার বলিং আমরা যে ধরনের দেখে থাকি এই ধরনের সিচুয়েশনে, সেটাই করেছেন। বাট হোয়াট ইনিংস, এবং শেষ হয়েছে একটা চমৎকার ওভার দিয়ে। আসলে 5টা রান, একটা উইকেট। স্লোয়ার ধরনের বল ছিল, ক্লার্ক আবারও তোলার চেষ্টা করেছিলেন সোজাসুজি। অনেকটা গলফ সুইং এর মতো সুইং করেন যখন ফুল ফ্লেজের চলে যান, ফুল সুইং এ খেলেন। এই যাত্রায় উচ্চতা পেলেও দূরত্বটা পাননি, এবং মোহাম্মদ নওয়াজ আস্থার সঙ্গে ক্যাচটা ধরেছেন। গ্রাহাম ক্লার্ক তারপরও দলটাকে ভালো অবস্থায় রেখে তারপর ফিরছেন। 50 বল থেকে 101, দুর্দান্ত ইনিংস আপনি উপভোগ করিয়েছেন এই চট্টগ্রামের দর্শকদের। এবার কিন্তু শামীম পাটোয়ারির পালা। মিড উইকেটের ওপর দিয়ে চালিয়েছেন নওয়াজের প্রথম বলটি থেকে একটা 6। খুব ভালো পিক করেছেন, খুবই ভালো পিক করেছেন। আগে ভাগে সামনে এগিয়ে আসেননি। নওয়াজ যখন বলটা ছুটছেন দেরি করে স্টেপ আউট করেছেন, বুঝতে দেননি তিনি সামনে এগিয়ে আসতে চান। বলে খানিকটা গতি ছিল 89 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে শামীম সঠিক নিশানায় বলটাকে রেখেছেন। টার্নের সঙ্গে শট খেলেছেন, ফিল্ডার ছিলেন সেখানে, খানিকটা ঝুঁকি ছিল, তবে এই সময় তো ঝুঁকি নিতেই হবে। 17তম ওভার, মোহাম্মদ নওয়াজের শেষ ওভার, কিংবা শামীমের মতো করে ব্যাট করতে হবে। চালিয়েছেন সোজা, বোলারের মাথার উপর, ফিল্ডার আছেন অবশ্য। ডাইভিং এফার্টে ক্যাচটা লুফে নিলেন মাহমুদুল হাসান জয়, পরিবর্তিত ফিল্ডার। নিজের সতীর্থকে, আন্ডার 19 বন্ধুকে অবশ্যই তিনি হেল্প করলেন, সাহায্যটা করলেন। শামীম হোসেন পাটোয়ারি যদিও এখনো পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন, ক্যাচটা পরিষ্কারভাবে নেওয়া হয়েছে কিনা সেটাই হয়তো দেখবেন, তবে সোজা খেলার চেষ্টা করেছিলেন, এলিভেশনটা সেভাবে তুলতে পারেননি। ভালো ক্যাচ, গুড জাজমেন্ট। শেষ মুহূর্তে ডাইভ দিয়েছেন, কোনোই মাটিতে নামার পরেও বলটা ধরে রেখেছেন। মোহাম্মদ নওয়াজ আরো একটা সাফল্য পেলেন। মাহমুদুল হাসান জয় তিনি ক্যাচটা নিয়েছেন, শামীম পাটোয়ারি চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। এখনো পর্যন্ত 11 পাননি মাহমুদুল হাসান জয়। প্রথম থেকে অ্যাটাক করবেন ব্যাটাররা, চমৎকার উদ্যোগ। এজ এবং হাসান মাহমুদ ক্যাচটা লুফে নিলেন। নওয়াজ তার স্পেলটা শেষ করছেন একটা উইকেট দিয়ে। কি অসাধারণ একটা বোলিং স্পেল, একেবারে সহজ একটা সফট ডিসমিসাল বলতে হবে হায়দার আলীর জন্য। বলে কিন্তু স্পিন ছিল, তিনি মাস ব্লেডে খেলতে পারেন না। যদি মাস ব্লেডে খেলতে পারতেন হয়তো বা বাউন্ডারি ক্লিয়ার করতে পারতেন। ওটা এখানে আপারেজ হয়েছে এবং ব্যাটের একেবারে নিচের অংশে লেগেছে।
একই ওভারে দুটো উইকেট পেলেন ওখানে মোহাম্মদ নওয়াজ, সব মিলে 4 ওভার 29 রান 3 উইকেট, এবং হায়দার আলী দুটো বল ফেস করেছেন, 1 রান করে প্যাভিলিয়নে যাচ্ছেন। ইয়র্কার এক্সিকিউশনটা গত ম্যাচে ভালো হলেও এই ম্যাচে কিন্তু তেমন একটা হলো না। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র জায়গায় দাঁড়িয়ে একটা লফটেড স্ট্রেট ড্রাইভ খেললেন, ছক্কাটা পেয়ে গেলেন অনায়াসে। ইনিংসের 12তম 6 মোহাম্মদ ওয়াসিম প্রথম বলেই হাঁকালেন ছক্কাটা। ওভারপিচ ডেলিভারি হাফ বলই লেন্থে পেয়ে গিয়েছিলেন, এবং এইটা আসলে মোয়া, এটা দিলে আপনি মার খাবেনই। মোহাম্মদ ওয়াসিম হয়তো একটু বড় ছক্কা মেরেছেন, মোহাম্মদ মিথুন থাকলে হয়তো বা একটু ছোট ছক্কা হতো। বিষয়টা আসলে এইরকমই। ভালো একটা শট লং অনের ওপর দিয়ে। ব্যাটসম্যান এখন স্ট্রেট ব্যাটে অনেক বড় বড় শট খেলার চেষ্টা করবেন। 84 মিটারের ছক্কা, সাকসেসফুলি শেষ করার চেষ্টা করবো। স্লোয়ার বল ছিল, বেশ ওয়াইড। মিথুন কাটশট খুব ভালো খেলে, তাকে এই ধরনের বল দিলে সে সেটা মিস করবে না। এবং হাসান আসলে আজকে কিন্তু রিদম পাচ্ছেন না, সেটা মেনে নিতেই হবে। এই ধরনের স্লোয়ারগুলো কিন্তু হাসান খুব ভালো ডেলিভার করে থাকে আমরা দেখি, বাট এই স্লোয়ারটা বেশ বাইরে। মিথুন বেশ সময় পেয়েছিল এবং উপর দিয়ে মারার চেষ্টা করেছেন। এই বলটি অনেক সময় কিন্তু ব্যাটাররা নিচে মারার চেষ্টা করেন, বাট বলটিকে সে কিন্তু ফিল্ডারের উপর দিয়ে প্লেসমেন্ট করেছেন। ব্যাক অফ লেন্থের বল, পুল শট, এলিভেশনটা পাবেন না মনে হয়, পাননি। ডিপ মিড উইকেট অঞ্চলে নাইম শেখের বিশ্বস্ত হাতে ধরা পড়লেন। আরও একটা উইকেটের পতন। ওয়াসিম জুনিয়র অফ স্ট্যাম্পের বাইরের ওই জোনটাতে তাকে রিসিভ করা হলো। এবং দেখেন পেসের ভেরিয়েশন করেছেন তিনি। ব্যাকহ্যান্ড ডেলিভারি, গ্রিপটাই জানি কেন অদ্ভুত ছিল। কাটার মেরেছেন অফ কাটার, এবং বুদ্ধিদীপ্ত বোলিং। এই পর্যায়ে এসে সালমান ইরশাদের 6ষ্ঠ উইকেটের পতন 191 রানে। এবারে জোনে দিয়েছেন, বলতে হাওয়ায় ভাসছে, ডিস্টেন্সটা পাবেন কিনা, পাননি। ডিপ মিড উইকেট অঞ্চলে আরো একটা উইকেট। সালমান ইরশাদ একটা ড্রিম ওভার তিনি কাটিয়েছেন, মাত্র একটা রান, দুইটা উইকেট। শরীফুল এর আগের বলগুলো ওয়াইড আউটসাইড অফ স্টাম্প ছিল, এই বলটা জোনে পেয়েছেন, তবে লেন্থ পেছনে, পেসটা কম, এলিভেশনটা পাননি। মনে হচ্ছে গ্রাহাম ক্লার্ক থাকলে হয়তো বা ডিস্টেন্সটা কভার করতে পারতেন, ক্লিয়ার করতে পারতেন, সেটা কিন্তু সম্ভব হয়নি। এলিভেশনটা খুব উপরে ছিল, যে কারণে ডিস্টেন্সটা হয়তো কভার করতে পারেননি। আর বলে যদি বাড়তি পেস থাকতো তাহলে তিনি পেসটাকে হয়তো ব্যবহার করতে পারতেন, হয়তো বা ক্লিয়ার করতে পারতেন, হয়তো উইকেট নিয়ে নিতে পারেন। আমি যেটা বলছিলাম স্লোয়ার, কিন্তু আজকে হাসান মাহমুদের দিনটা ভালো না। দুর্দান্ত স্লোয়ারটাও ভালো পিক করলেন। খালেদ আসলে বিগ ম্যান, পাওয়ার রয়েছে, সেটার প্রমাণ তিনি দিলেন। ইনিংসের 13 নম্বর ছক্কা, এবং এখন ওভার দ্য টপ খেললেন, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, একদম পিওর ব্যাটসম্যানের মতো খেললেন খালেদ। হ্যাটস অফ। 111 কিলোমিটার গতির একটা বল এত বড় ছক্কায় পরিণত যিনি করলেন, তার নিশ্চয়ই পাওয়ার রয়েছে, এবং সেই পাওয়ারটার কারণেই ওয়াইটার দ্যান লাস্ট ডেলিভারি, ইয়র্কার লেন্থের বল, ওয়েল বোল্ড। হাসান মাহমুদ শেষ পর্যন্ত একেবারে কাটায় 200-তে গিয়ে ঠেকলো চিটাগাং কিংস। যদিও আমরা এক্সপেক্ট করছিলাম যে রানটা হয়তো বা 220 ছাড়িয়ে যাবে কিনা, তবে শেষ পর্যন্ত 207 উইকেটে চিটাগাং কিংস ডান অ্যান্ড ডাস্টেড। শন টেট হয়তো বা সেই জায়গাটায় খুশি হবেন যে না, 200 তো করতে পেরেছি। শেষ 5 ওভারে ইনফ্যাক্ট সেই সময় কিন্তু 30 বলে মাত্র 37 রান এসেছে, 5টা উইকেটের পতন ঘটেছে। দারুণ কামব্যাক অবশ্যই বলতে হবে খুলনা টাইগার্সের জন্য। এমন স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি, পারভেজ ইমন 39 রান করে নওয়াজের বলে আউট হয়েছেন। উসমান খান তিনি 10 রান করে আবু হায়দারের শিকার হয়েছেন। গ্রাহাম ক্লার্ক ইরশাদের শিকার হয়েছেন, সেঞ্চুরি করেছেন 50 বলে 101, এবং অবশ্যই ম্যাচের হাইলাইটসটা তার দিকে। 201 খুলনা টাইগার্সের জন্য লক্ষ্যমাত্রা থাকবে, তাদের হাতে একদম ইনট্যাক্ট 120টা বল থাকবে। নতুন চকচকে বলটা হাতে শরীফুল ইসলাম, বিপিএল ক্যারিয়ারে 39 ম্যাচ থেকে 47টা উইকেট। শরীফুল ইসলাম রান চেইজে, আউটসাইড এজ এবং স্লিপে ধরা পড়তে পড়েননি। একটা রেগুলেশন ক্যাচ ছিল সেই জায়গাটায় পারভেজ হোসেন ইমনের জন্য, তিনি নিজেও কিন্তু উইকেট কিপার। এই ধরনের আউটসাইড এজ ধরাটা উচিত ছিল এই লেভেলের ক্রিকেটে। প্রথম বল থেকে প্রথম রান, তবে উইকেটের সংখ্যা কিন্তু আরেকটা হতে পারত। ছোট্ট একটা ডিভিয়েশন, নাইম শেখ সেই জায়গাটায় কাট করতে চেয়েছিলেন। থার্ড ম্যানেই বলটার ডিরেকশনটা ছিল, তবে স্লিপ অঞ্চলে ধরা পড়তে বেঁচে গেছেন। পেসে বিট হয়েছেন, মিড অফকে বিট করতে পারেননি। ওয়াসিম জুনিয়র সেই জায়গাটায় অপেক্ষাই করছিলেন বলটার জন্য, একেবারে আপন স্পর্শে পরশ বুলিয়ে দিয়েছেন।
ফেরত যাচ্ছেন টম সিবলি। মিড অফকে বিট করা সম্ভব হয়নি, এক্সট্রা পেসে এই জায়গায় বিট হয়েছেন। র্যাশ শট, একটু তাড়াহুড়া করছিলেন সিবলি, বোঝা যাচ্ছিল। ক্রিজে খুব বেশি নড়াচড়া করছিলেন, এবারও একবার শেষ মুহূর্তে উইকেটের ওপর এসছেন, চালিয়েছেন। এলিভেশনটা একেবারেই হয়নি, কানেকশনটা একেবারে ঠিকঠাক হয়নি। ইজি ক্যাচ মিড অফের। প্রথম ইনিংসটা বিপিএলে ভালো গেল না টম সিবলির, 8 বলে 3 করে ফিরছেন। 81 ইনিংস, 1241 রান, 121 স্ট্রাইক রেট। শোল্ডার থেকে এবার মিরাজের ভালো শট, দারুণ শট, শুরুটা দুর্দান্ত করলেন মেহেদী হাসান মিরাজ। রুম পেয়েছিলেন শর্ট অ্যান্ড ওয়াইড, সেই জায়গাটায় ইনার সার্কেলের ভেতরে গালি অঞ্চলে একজন ফিল্ডার ছিলেন, বেশ সাহসিকতার সঙ্গেই তার মাথার উপর দিয়ে বলটাকে গলিয়ে দিয়েছেন। ইনফ্যাক্ট থার্ড ম্যান এবং গালির মাঝামাঝি অঞ্চল দিয়েই ক্যাচটা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। জাস্ট একটা স্লাইস করেছেন ব্যাটটাকে, টাইমিংটা প্রপারলি করেছেন, বলার পেসটাকে কাজে লাগিয়েছেন। চমৎকার এক্সিকিউশন, বডি ব্যালেন্সটা বেশ ভালো রেখেছেন, ফলো থ্রুটা বেশ সুন্দর। ইসলামকে নিয়ে আসা হয়েছে, শট লঞ্চড, একেবারে রকেট লঞ্চারের মতো। ওয়াইডিশ মিড উইকেট দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, ছক্কা। ওভার পিচ ডেলিভারি, পানিশ করবার মতোই বল, এবং কোনো ভুল করেনি নাইম শেখ। লেগ স্ট্যাম্পের ওপরে হিটিং জোনে পেয়েছিলেন, আরকে পেয়েছিলেন, চালিয়েছেন। এবং টার্গেট যখন 201, তখন ইতস্তত ভাবটা অন্তত ওপেনারদের মধ্যে কাজ করে না, পাওয়ার প্লেটা তারা কাজে লাগাতেই চাইবেন। মিরাজের রিভার্স সুইপ, আরও একটা 4। আলিসকে অ্যাটাক করার একটা মূল মন্ত্র হয়তো জপেছে খুলনা টাইগার্স। আলিস তাদের মূল বোলার, স্ট্রাইক বোলার, এবং আপনি যখন স্ট্রাইক বোলারকে অ্যাটাক করবেন, স্ট্রাইক বোলারের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, সেটা অন্যদের উপর এফেক্ট করে। মেহেদী হাসান মিরাজ কিন্তু খুব ক্যালকুলেটিভ ব্যাটসম্যান, এবং তিনি যখন ব্যাটিং করতে আসেন কিন্তু একটা ভালো নিজের ব্যাটিং প্ল্যান নিয়ে আসেন। কোন বোলারকে কোথা থেকে খেলবেন সেটা কিন্তু তার মাথায় থাকে। টার্গেট করেছিলেন, এবার বল বাইরে বেরিয়ে গেছে, সেখানেও কিন্তু মেহেদী হাসান মিরাজ একই রেজাল্ট পেলেন। পরীক্ষার প্রশ্নপত্র ভিন্ন রকমের, কিন্তু উত্তরপত্রে একই উত্তর দিলেন মেহেদী হাসান মিরাজ। দু ফিল্ডারের মাঝখান দিয়ে গ্যাপটাকে গলিয়েছেন। বুদ্ধিমত্তার প্রশংসা এই কারণে করতে হবে, আগের বলটা অনেকটা স্ট্রেটনার কাইন্ড অফ ডেলিভারি, ভেতরের দিকে ঢুকা। এই বলটা কিন্তু বাইরে বেরিয়েছে। মেহেদী হাসান মিরাজ টার্নটাকে জাজ করতে পেরেছেন, সামনের পায়ের উপর একটা লিন ফরওয়ার্ড পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে গ্যাপটাকে গলিয়েছেন। চমৎকার ব্যাটিং যাচ্ছেন শরীফুল, প্রস্তুত মিরাজ, ব্যাক অফ লেন্থের বল পুল করেছেন, টাইমিংটা প্রপারলি না হলেও এলিভেশনটা পেয়ে গেছেন। ডিফারেন্ট লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার ওই পারে, মিরাজের ব্যাটে ঝাঝালো একটা ছক্কা। ঠিকঠাক কানেকশন হয়নি, তাতে কিচ্ছু যাবে আসবে না মিরাজের। 6 রান চলে এসেছে তার অ্যাকাউন্টে, 6 রান চলে এসেছে খুলনা টাইগার্সের অ্যাকাউন্টে। গুড বাউন্সার ফ্রম শরীফুল, এক্সিকিউটটা তিনি দারুণ করেছেন। মিরাজ ঠিকঠাক মতো লাগাতে না পারলেও এ ধরনের ডেলিভারিগুলো টপেজ হলে 4-6 হয়েই যায়, কারণ ওই জায়গায় আপনি কোনো ফিল্ড সেট করতে পারবেন না। পরে ডেলিভারি নিয়ে এবারে আউট শরীফুল, হি ইজ এক্সাইটেড। ফিরতে হবে মিরাজকে প্যাভিলিয়নের পথে। মিরাজ অফ স্টোনের বাইরে পরাস্ত হয়েছেন। ব্যাটটা চালিয়েছিলেন, বাট একটু রুমটা একটু বেশি নিয়ে ফেলেছিলেন। শরীফুলের বল আজকে কিন্তু একটু এক্সট্রা বাউন্স করছে। চিটাগাংয়ের যে উইকেটে, সেখানে কিন্তু বলে বাউন্স আছে, ঠিক সিলেটের মতো উইকেট নয়। আমরা উইকেটে কিন্তু ঘাসও দেখেছি, একটু বেশি রুম নিয়ে ফেলেছিলেন মিরাজ। অবশ্যই রানটা তিনি বেশি পাওয়ার প্লের মধ্যে ম্যাক্সিমাম রান করতে চেয়েছেন, বাট গুড ক্যাচ বাই মোহাম্মদ মিথুন। বলটা কিন্তু ট্রাভেল করছিল, বেশ বাউন্সও করেছিল। শরীফুল কেম ব্যাক ভেরি ওয়েল। ইনিশিয়ালি পজিশনে কিন্তু গিয়েছিলেন শটটাকে স্কোয়ার ড্রাইভ করার জন্য মেহেদী মিরাজ, শেষ মুহূর্তে ফ্রন্ট লেগটাকে অনেক বেশি ক্লিয়ার করতে গিয়েছিলেন, যে কারণে রুমটা অনেক বেশি নিয়ে ফেলেছিলেন। আফিফ হোসেন যুব, বিপিএল ক্যারিয়ার 75 ইনিংস, 1668 রান, 123.8 তার স্ট্রাইক রেট। লাকি আফিফ পুল করতে গিয়েছিলেন, শর্ট পায়ে লেগে তার প্যাডে বেশ ভালোই স্ট্রোক মনে হচ্ছে, ব্যাটে লাগেনি, তাও কিন্তু বলটা অনেক ট্রাভেল করেছে। যেটা বলছিলাম, আমরা 4টা দেখতে পাচ্ছি, একেবারে ফ্লাই করেছিল, পায় না, প্যাডের থাই প্যাডে লেগেছে দেখি হয়তো এত জোরে গেছে। ইনফ্যাক্ট ব্যাট সুইংটা কিন্তু নাবিল খুব বেশি করেন নাই, জাস্ট স্কোয়ার লেগ অঞ্চলের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে হয় নাই। ওয়াসিম জুনিয়রের পরে বল ফ্লিক করেছেন, ফিল্ডারকে আছে ওই জায়গাটায়, থাকলেও কোনো লাভ নাই। 6 বিউটিফুল ফ্লিক শট,
দারুণ পিক আপ আফিফের ব্যাটে। আফিফ কিন্তু টাইম অ্যান্ড টাইম দেখবেন বিউটিফুল শট খেলবেন, বিউটিফুল ক্রিকেটিং শট। এই শটটা পেসটা ব্যবহার করেছেন এবং সুন্দর টাইমিং। মাঠটা কিন্তু ছোট নয় এবং ছক্কাটাও ছোট ছক্কা হয়নি, খুব সুন্দর টাইমিং করেছেন, বেশি জোরে মারার চেষ্টা করেননি, ব্যালেন্সটা খুব ভালো ছিল, স্টেডি হেড। মোহাম্মদ ওয়াসিম সম্মত প্রেস করছেন শটটার। ওয়াসিম জুনিয়র সোজা তুলে দিয়েছেন নাইম শেখ, আউটের সম্ভাবনা। ওই জায়গায় ফিল্ডার আছে উসমান খান, আরাফাত সানি ছিলেন ওই জায়গাটায়। বিউটিফুল বিউটিফুল ক্যাচ, মিসজাজ করে ফেলেছিলেন মনে হচ্ছিল, শেষ মুহূর্তে বলের ঠিক লাইনে গিয়ে কুল অ্যান্ড কাম হেডে গ্রিপ করেছেন। বিউটিফুল বিউটিফুল। তবে আপনি বললেন যে কুল অ্যান্ড কাম হেডে হেড পজিশনটা ব্যালেন্স করতে পেরেছেন শেষ পর্যন্ত ক্যাচটা নেয়ার পর, সেটা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার। কোনো অঘটন ঘটেনি, একদম পেছন দিক থেকে ক্যাচটাকে নিয়েছেন, তারপর একটা ডিগবাজি খেয়েছেন। এই সময়টায় ঘাড় এবং মাথার ভারসাম্য রক্ষা করাটা কিন্তু খুব কষ্টসাধ্য একটা ব্যাপার, যে কোনো সময় একটা অঘটনও ঘটতে পারে। তবে ওয়াসিম জুনিয়র যে কথাটা বলছিলাম যে চতুর্থ স্টাম্প করিডোরটা বাহাতে দুই ব্যাটারের জন্য ইউজ করতে চাইবেন, যেহেতু এক্সট্রা পেসটাও রয়েছে। নাইম শেখ একেবারেই এলিভেশনটা পাননি, 7 বল থেকে 9 করে ফেরত যাচ্ছেন। ফিল্ড পজিশন অনুযায়ী শট খেলাতে ব্যাটারদের কোনো প্রবলেম হয়েছে কিনা, তবে এই ক্ষেত্রে প্রবলেম হয়নি। ফিল্ড প্লেসমেন্ট অনুযায়ী ব্যাটার প্লেসমেন্টটাও করলেন সেক্ষেত্রে আফিফ হোসেন ধ্রুব। পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে গ্যাপটাকে গলিয়েছেন, ভূমির সবুজ চত্বরটা পেরিয়ে বল সীমানার ওই পারে চলে গেছে আরও 4টা রানের জন্য। সময় নিয়েছেন, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন, স্কোয়ার কাট। টাইমিং ওয়াজ দ্য কি, নাইস টাইমিং ফ্রম আফিফ হোসেন ধ্রুব। আলিস আজকে প্রথম ওভারটা ভালো করেননি, ব্যাকফুটে গিয়েছেন, সব 5টা একটা পুল শট করেছেন, শব্দটাও হয়েছে একেবারে মাথা নষ্ট শট আফিফ হোসেনের ব্যাট থেকে। ছক্কা, 4 ডাবল, তার সঙ্গে আরো 2টা সিঙ্গেল, সবকিছু মিলিয়ে এই ওভারটাও খারাপই গেল আলিস আল ইসলামের। 30 রান কনসিড করেছেন 2 ওভার থেকে। 6 ওভারের খেলা শেষ, পাওয়ার প্লে শেষ, 58 উইকেটে খুলনা টাইগার্স। দলকে কতটুকু উদ্ধার করতে পারেন। রাসুলি তুলে মেরেছেন, ফিল্ডার কি আছে ওই জায়গাটায়, ডাইভিং এফোর্ট, ব্রিলিয়ান্ট এফোর্ট, এফোর্টটাকে ক্রেডিট দিতে হবে। পারভেজ ইমন ছিলেন ওই জায়গাটায়, তিনি 4 বাঁচানোর কোনো চেষ্টা করেননি। তিনি জানতেন যে যদি তিনি ক্যাচটা ধরতে পারেন আউটস্ট্যান্ডিং একটা ক্যাচ হবে এবং খুলনা টাইগার্স ম্যাচ থেকে অনেকখানি ছিটকে যাবে। 4-এর দিকে তিনি মনোনিবেশ করেননি, ক্রেডিট দিতে হবে পারভেজ ইমনকে। ব্যাটসম্যানদের একদমই সুযোগ দেননি, এটা কিন্তু ব্যাক আউট হয়ে যেতে পারেন, উইকেট পেয়ে যেতে পারেন অ্যালিস, এবং পেয়ে গেলেন উইকেট। এবং যে কথাটা বলছিলাম, আফিফ যেহেতু ক্রিজে আছেন সে কারণে আরাফাত সানিকে বোলিং আনতে পারছিলেন না মিঠুন। আফিফ নিজে আউট হলেন, আলিসকে একটা উইকেট দিয়ে আসলেন এবং আরাফাত সানির আসার পথটাও হয়তো সুগম করলেন। একদম এক্সপেক্টেড লেন্থেই বলটা পেয়েছেন, অনেক পেছনের লেন্থে। বলটা কিন্তু লাটিমের মতো ঘুরছিল, যেভাবে বলটাকে রোল করেছিলেন বলটা লাটিমের মতো ঘুরছিল। সিম পজিশনটা ডান দিকে ঘুরছিল ঘড়ির কাঁটার দিকে, এবং আফিফ হোসেন ধ্রুব একেবারেই এলিভেশনটা পান নাই। 15 বল থেকে 20 করে ফেরত যাচ্ছেন আফিফ। হয়তোবা যে পরিমাণ সময়টা আফিফ পেয়েছিলেন, এত পেছনে বলটা পড়েছিল। মাহফুজুর রাব্বি নিউ ব্যাটসম্যান ইনক্রিজ, 10 ইনিংস 158 রান। বোল্ট আরাফাত সানির এই বলটা একেবারে বুঝতে পারেনি মাহফুজ রাব্বি। নার্ভাসনেসটা কাজ করছিল কিনা, প্রথমে শর্ট অ্যাটেম্পটে যাচ্ছিলেন মনে হচ্ছিল, ব্যাটটাকে উপরে থেকে উঠিয়েছিলেন সুইং করার জন্য, শেষ মুহূর্তে ব্যাটটাকে আবার নামিয়ে ডিফেন্ড করতে গেলেন, পুরোপুরি বিট হয়েছেন। ইয়েস, আইং টু মিড উইকেট, মিড উইকেটের দিকে মারার জন্য আগে চেষ্টা করছিলেন, তারপরে যখন বুঝতে পেরেছেন যে বলটা তার জোনে নেই, তারপর ব্যাটটা নামিয়েছিলেন, বিটা লাইন এবং লেন্থটা পুরোপুরি মিস করেছেন রাব্বি। মাহফুজুর রাব্বি 3 বলে 2 রান করে ফেরত যাচ্ছেন। সানি, ভালো স্টার সানির, দারুণভাবে বিভ্রান্ত করেছেন রাব্বিকে ফ্লাইট এবং ভেরিয়েশন দিয়ে। নতুন ওভার, নতুন শুরু খুলনা টাইগার্সের জন্য। প্রথম বল থেকে একটা ছক্কার মার, ব্যাটারের নাম দারবিশ রাসুলি, লঙ্গনের উপর দিয়ে হাঁকিয়েছেন, অনেকটা টার্নের বিরুদ্ধে গিয়ে ভালো বল করতে পারেন। ও পেস আপ ডেলিভারি ছিল, গ্যাপটা খুঁজে পেলেন মোহাম্মদ নওয়াজ, সতীর্থকে উড়িয়ে মারলেন, 1 বাউন্সে বল সীমানার বাইরে, একেবারে মাথাটা পড়তে পেরেছেন। নওয়াজ কি করতে চাইছেন সেখানে মোহাম্মদ ওয়াসিম জোরের উপর বল করেছেন ফুল লেন্থে,
শটটা খেলাটা অবশ্যই অন ছিল, মিড অফ সামনে ছিল, সুযোগটা নিতে একেবারে ভুল করেননি। সতীর্থ না, স্বদেশী হবে। রাইট, স্বদেশী বিরোধী দল। দারুণ একটা শট, দেখার মতো একটা শট, এবং নওয়াজ কিন্তু চালিয়ে খেলতে পারে। খুলনা ওভারটা শেষ কেমন করেন দেখার বিষয়। এবারে অবশ্য হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, টাইমিংটা ভালো হয়েছে কিনা বোঝা যাবে। কোনো মতে ক্লিয়ার করেছেন মোহাম্মদ ওয়াসিম, দাঁড়িয়েছিলেন বাউন্ডারি সীমানায়। খুব একটা খারাপ বল ছিল না, তবে পাওয়ারে প্রিসিশনে বেঁচে গেছেন সেখানে মোহাম্মদ নওয়াজ। তিনি আসবেন, শর্ট বল, খুব একটা জায়গা পাননি, তারপরও ভালো একটা শট খেলেছেন, গ্যাপে খেলেছেন রাসুলি। ভালো বলটাকেও চারে পরিণত করলেন। কিছুটা মোমেন্টাম প্রয়োজন খুলনার, এনে দেওয়ার কাজটা করা শুরু করেছেন অন্তত দারুইশ রাসুলি। একদিক দিয়ে কিন্তু অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি হচ্ছে হান্নান ভাই। আপনি দেখেন যে স্পিনিং অপশন কিন্তু 2 ওভার রয়ে গেছে। আরাফাত সানি 2 ওভার বল করেছেন, 15 রান দিয়ে 1টি উইকেট, কিন্তু পেস বোলারদের খুব ভালো মতো ইউজ করছেন এখন। তার মানে রাসুলিকে তিনি আসলে চাইছেন না মোহাম্মদ মিথুন। কেন ক্যাপ্টেন এই সিদ্ধান্ত নিলেন সেটা আসলে প্রশ্ন। বলতে বলতে প্রথম বলটা মিড উইকেটের উপর দিয়ে তুলে খেলেছেন এবং দারুণ ক্যাচ, দারুণ একটা রানিং ক্যাচ, উড়ে এসে জুড়ে বসলেন মনে হলো। কোথায় ছিলেন মোহাম্মদ ওয়াসিম? নওয়াজ একেবারে, রাসুলি ইনফ্যাক্ট হতভম্ব হয়ে গেছেন ও তাকিয়ে আছেন যে ভাই তুমি কোথায় ছিলে, কোত্থেকে উড়ে এসে ওই ক্যাচটা নিলে। দারুণ একটা রানিং ক্যাচ, দেখার মতো একটা ক্যাচ। হঠাৎ করে একটা উত্তেজনা এনে দিলেন মনে হয়, দর্শকরা বেশ মজা পেয়েছেন। বলটাই কিন্তু যথেষ্ট রকম ফ্লাইট ছিল, লেন্থটা খুব ভালো মতো পিক করেছেন ওখানে ব্যাটসম্যান, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজটা হলো না। তিনি বাইসেক্ট করতে পারেননি ফিল্ডারকে। আগের থেকেই ভালো রকম একটা দৌড় শুরু করেছিলেন মোহাম্মদ ওয়াসিম, ব্যাটসম্যানের শট দেখেই বুঝে গিয়েছিলেন বলটা কোথায় যেতে পারে, এবং ভালো অ্যান্টিসিপেশন। রাসুলির প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পিছনে মোহাম্মদ ওয়াসিমের একটা ভূমিকা আছে, এবং ওয়াসিম বলছিলেন এবং রাসুলির সঙ্গে একটা বিনিময় হচ্ছে, কথা বিনিময় হচ্ছে, তুমি ভাই কই ছিলে, কোথা থেকে উড়ে এসে আমার ক্যাচটা নিলে। 2টি উইকেট। ওভার দ্য টপ খেলেছেন, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড। নওয়াজের ব্যাট থেকে একটা 4, 119, 6 উইকেটে, 32 বল থেকে 82 রান। এখন কিন্তু রিকার্ড রেটটা 15-এর উপরে চলে গেছে, 15.38। ফিফথ বোলিং অপশনে এসে কিন্তু কাজের কাজটা করে দিচ্ছেন। রানের খরচের দিক থেকে একটু এক্সপেন্সিভ হলেও আরাফাত সানি কিন্তু 2টো গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন, এবং তো বিশ্বাস থাকবে এখনো কিন্তু বড় শট খেলছেন না এবং ডিফেন্ড করতে গিয়েও পারছেন না। খালেদ দারুণ বোলিং করলেন, চমৎকার লেন্থ, আমরা যেটা বলছিলাম পারফেক্ট লেন্থে বল করেছে, তবে বলটা কিছুটা রিভার্স হয়েছে, বলটা ছোট একটা ইনসুইং করেছে। আমরা যদি দেখি 4th স্টাম্পের বল জাস্ট অফ স্টাম্প উইকেট ঘেসে গিয়েছিল। অঙ্কন কিন্তু ধারণাই করেনি এই ধরনের স্কিড করে বলটা আসতে পারে। খুব ভালো একটা বল বলতে হবে। নতুন ব্যাটার যখন উইকেটে আসে তখন এই ধরনের ডেলিভারি, এবং সে যদি বড় শটের অ্যাপ্রোচ বা ইন্টেন্টে না থাকেন তখন কিন্তু এই ধরনের টাফ টাইম তার উপর দিয়ে যেতে পারে, সেটাই কিন্তু হয়েছে। শেষ মুহূর্তে শটটা খেলেছেন কিন্তু ক্লিয়ার করতে পারলেন না। খালেদ আবারও উইকেট পেয়েছেন। ভালো লেন্থে বল করার পুরস্কার কিন্তু পেয়ে চলেছেন তিনি, এবং তিনি আউট করলেন মোহাম্মদ নওয়াজকে। বলের পেসটা একটু কম ছিল, পেসটা যদি একটু বাড়তি দিতেন তাহলে হয়তো বা ক্লিয়ার করতে পারতেন ওখানে। রোল অফ দ্য রিস্ট, একটা অফ কাটার ছিল বাহাতি ব্যাটসম্যানের জন্য। খুব চমৎকার রানিং ক্যাচ, দেখার মতো। একেবারেই প্রাপ্য পুরস্কার পেয়েছেন সেই যাত্রায় খালেদ আহমেদ। 4 ওভার স্পেলটাও শেষ করেছেন, 2 উইকেট নিয়েছেন, 26 রান খরচ করে। আরও একটা দুর্দান্ত পারফরমেন্স তার দলের জন্য। বল হয়ে গেলেন আরাফাত সানির 3য় উইকেট। কাজটা আরো সহজ হয়ে গেল আবু হায়দার যখন স্টেপ আউট করে বেরিয়ে আসলেন। বলের লাইন পুরোপুরি মিস করেছেন, কোনো ধরনের শট খেলার শেপে তিনি ছিলেন না। অবধারিত একটা ঘটনা বোধহয় ঘটতে চলেছে এই মুহূর্তে। ম্যাচ জিততে হলে যা করা প্রয়োজন সেটা তো হচ্ছে না, উল্টো একের পর এক উইকেট পড়ছে। আরাফাত সানি ঝুলিয়ে দিয়েছিলেন বলটা, যখনই দেখলেন ব্যাটার স্টেপ আউট করছেন তখনই স্ট্রেটার ধরনের একটা বল, খুব একটা টার্ন নেই, ব্যাট প্যাডের মাঝখান দিয়ে বল লেগ স্টাম্পে লাগলো, এবং মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন পেছন থেকে খুশিতে লেগ স্টাম্পটা আবার হাত দিয়ে উঠিয়েও ধরলেন। আবু হায়দার ফিরছেন 0 রানে। আজকে বাহাতি স্পিনারদের দিন, একদিকে নওয়াজ করেছেন, এখন করছেন আরাফাত সানি, এবং এখন ইকুয়েশনটা মনে হচ্ছে একেবারেই খুলনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ভালো পিক করেছেন, এক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে, মিড উইকেট অঞ্চল দিয়ে। 138
8 উইকেটে অনেকক্ষণ পর একটা বাউন্ডারি আমরা দেখলাম। 138 8 উইকেটে হাসান মাহমুদের কাছ থেকে প্রথম 4। বিপিএল এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল 8, আজকে মনে হয় সেটা পার হয়ে যাবেন তিনি। এবার ওসব পিক করেছেন কিন্তু এলিভেশন পেয়েছেন এবং শেষ পর্যন্ত ছক্কা হতে মনে সাহায্য করলেন শামীম পাটোয়ারি। এটা 6, অনেকক্ষণ পরে একটা 6, অনেকক্ষণ পরে এবং আজকের ম্যাচের 20 নম্বর ছক্কা। দর্শকরা কিন্তু এন্টারটেইনড। নাম্বার অফ 6 কিন্তু অনেক, শুধু আজকের ম্যাচে এখন পর্যন্ত 20টা ছক্কা হয়ে গেছে। ভালো একটা এফোর্ট ছিল, বাট অনেক ফ্লাইটটা জাজ করতে ভুল করেছিল শামীম, একটু লেট করে ফেলেছে। আর একটু আগে যদি পিছনের দিকে লাইনে যে দাঁড়িয়ে থাকতে পারতো হয়তো বা তার জন্য সহজ একটা ক্যাচ হতে পারতো। আমরা জানি যে শামীম ভালো ফিল্ডার। আবারও কিন্তু বাইরে একটি বল ছিল অঙ্কন, এই বলটিও কিন্তু বেশ, এবার অবশ্য পয়েন্ট কাভার জোন দিয়ে মারতে চেয়েছিলেন, খুব একটা ভালো কানেক্ট হয়নি। দ্যাট মিনস এটা তাদের প্ল্যান ছিল হয়তো। শরীফুল পরপর 3টা বল আমরা দেখলাম একই জায়গায় করেছে। দ্যাট মিনস অঙ্কনের এগেনস্টে এই ধরনের একটা প্ল্যান করেই হয়তো এসেছিল, যেটা অ্যাট দ্য এন্ডে কিন্তু তার সাকসেসটা এনে দিয়েছে। সো শরীফুল তার কনফিডেন্সটা ফিরে পাচ্ছে, তার কন্ট্রোলটা অন্তত বলতে পারি একই জায়গায়। যে টিম প্ল্যান সাজানো হয়েছে বা এই ব্যাটারের এগেনস্টে যে প্ল্যানটা সাজানো হয়েছে সেই এক্সিকিউশনটা কিন্তু চমৎকারভাবে করেছে। একটি ওভার বাউন্ডারি হলেও পরে কিন্তু ঠিকই সেটা আউটে পরিণত হয়েছে। 2-3টা জিনিস একসঙ্গে মিলতে হয়। যদি গ্যাপটা খুঁজে পেতেন তাহলে হয়তো এই শট থেকে কিছু রান আসতো, অথবা খুব বেশি পাওয়ার থাকলে ফিল্ডারের মাথার উপর দিয়ে যেতে পারতো। তবে যে শটটা তিনি খেলেছেন সেখানে কিন্তু পাওয়ারের পুরো প্রয়োগটা তিনি করতে পারেননি। আমরা অফের উপর দিয়েও তাকে কিন্তু বড় 6 মারতে দেখেছি। একটা ফ্লিপ ফ্লপ ব্যাটিং লাইন আপ, কে কখন কোথায় ব্যাট করছেন বোঝা কঠিন। ওপেনার সারা জীবন যিনি ওপেনিং করে এসেছেন তাকেও কিন্তু 6 নম্বরে ব্যাট করতে দেখেছে, আজকে দিয়ে তিনি 11-এর বাইরে। বলতে বলতে শেষ বলটা হলো, শেষ বল থেকে একটি রান, চিটাগাং কিংস ওন বাই 45 রান। তারা 30 রানে ম্যাচ জিতছে, তারা 45 রানে ম্যাচ জিতছে, তারা 105 রানে ম্যাচ জিতছে, তারা 7 উইকেট 8 উইকেটে ম্যাচ জিতছে। ম্যাসিভ উইন। এবং চট্টগ্রাম কিংস যখনই সবশেষ 4টা ম্যাচ তারা জিতলো, প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা প্রতিপক্ষকে একেবারেই দাঁড়াতে দেয়নি। সুতরাং তারা খুব কমপ্লিট ক্রিকেট খেলছে, খুব কম্পোজিট ক্রিকেট খেলছে এবং প্রতিপক্ষকে নিয়ে ছেলে খেলা করছে। গ্রাহাম ক্লার্ক 2টো ম্যাচে দুর্দান্ত 2টি ইনিংস খেলেছেন এবং মনে হয় পয়সা উসুল। মানে তাকে দলে ভিড়িয়ে যে সার্ভিসটা পেতে চেয়েছিল চিটাগাং, ইতিমধ্যে সেটা পেয়েও গেছে। দারুণ জয়। এই জয় পয়েন্ট টেবিলে 2য় স্থানে উঠে এলো। বরিশাল নেট রান রেটে বরিশালের পয়েন্টও 8, তারা চলে যাবে 3য় স্থানে। 2য় স্থানে চলে যাবে এই স্বাগতিক চিটাগাং কিংস। তাদের ম্যাচ রয়েছে আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে সন্ধ্যা 7টায়। টেবিলের 2 শীর্ষ দলের লড়াই, সেটা নিশ্চয়ই দর্শকরা তাড়িয়ে উপভোগ করবেন। দারুণ একটা রাত। গ্রাহাম ক্লার্কের জন্য অবশ্যই স্পটলাইট তার উপর থাকবে। চিটাগং কিংস দল গঠনের সময়, ড্রাফটের সময় কিছু বড় নাম, বড় তারকা তাদের ড্রাফটে ছিল, তবে সেই তারকাদের ছাড়াই কিন্তু মোহাম্মদ মিথুনের ক্যাপ্টেন্সিতে এখন দুর্দান্ত খেলছে তারা। খুলনা টাইগার্সের ব্যাটিং ইনিংস একেবারেই ছন্দময় ছিল না। 37 রসুলি, আফিফ শুরুটা করেছিলেন ভালো, তবে কন্টিনিউ করতে পারেনি। মোহাম্মদ নওয়াজ শেষ দিকে কিছুটা কন্ট্রিবিউট করেছেন, তবে ম্যাচের কোনো অংশে আসলে মনে হয়নি যে খুলনা টাইগার্সের রানটা আসলে চেস করে পারবে। শেষ পর্যন্ত 45 রানের হার। এবং চিটাগং কিংসের 5 জন বোলার, স্পেশালিস্ট 5 জন বোলার, তারাই কাজের কাজটা করেছেন। আরাফাত সানি সুবিধা নিয়েছেন পেস বোলারদের ভালো বোলিংয়ের, শেষ দিকে উইকেট তুলে নিয়েছেন তিনি। শরীফুল, খালেদ, মোহাম্মদ ওয়াসিম সবাই ভালো করেছেন। আলিস আল ইসলাম কঠিন সময় বল করেছেন, 2টো এক্সপেন্সিভ ওভার দেওয়ার পরও দারুণ কামব্যাক করে ফিরে এসেছেন। সুতরাং খুব ইনফর্ম চিটাগং কিংসের বোথ বোলিং এবং ব্যাটিং সাইড। ফলো উইকেটস দেখছিলাম, একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। ম্যাচ সামারি: চিটাগং কিংস 207 উইকেটে, ক্লার্কের ঝকঝকে শতক, পারভেজের সাপোর্টিং 39, এবং তারপর খুলনা 155 রানে থেমে যায় 9 উইকেট হারিয়ে, এবং শেষ পর্যন্ত 45 রানের একটা জয়। চিটাগং কিংস পেয়ে যায় ঘরের মাটিতে চিটাগং পর্বের তাদের প্রথম গেমে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।